ভাইয়া হা করে তাকিয়ে আছে আমার দিকে, কিছুই বলছে না আমায়। আর যদি তোমার কোনো প্রবলেম থেকে থাকে আমি বলবো তুমি ডাক্তার দেখাও, নিজের সংসারের দিকে মনোযোগ দাও। ভাবি হয়তো খুব একটা ভালো নেই। এই বলে আমি ভাইয়ার সামনে থেকে উঠে গেলাম। একটা কথা সত্যি, ভাইয়া আমার কথা ঠিকই বুঝতে পেরেছে, হয়তো লজ্জায় সেটা বুঝতে দিচ্ছে না। আমি চাইলেই ভাইয়াকে গত রাতের সব ঘটনা বলে দিতে পারতাম, তাতে কারোর কোনো দিক থেকে ভালো হতো না, ওদের সম্পর্কটা ভাঙতো। ভাইয়া আমার কথার গুরুত্বটা বোঝে যদি ভাবিকে একটা ভালো ফিডব্যাক দিতে পারে, তবে হয়তো ভাবি পাল্টেও যেতে পারে। কারণ আমি ভালো করে জানি ভাবি কিসের অপূর্ণতায় ভুগছে। ভাইয়া সেটা আগে পূরণ করতে পারলে হয়তো জল এতদূর গড়াতই না। সত্যি বলতে ভাবির থেকে ভাইয়ার উপর বেশি রাগ হয় আমার। ওর উদাসীনতার জন্য ভাবি আজ পথভ্রষ্ট। আজকের সন্ধ্যায় আমি প্রাচীর জন্য ফার্মেসি থেকে কিছু ওষুধ কিনে আনি, ওর মাইগ্রেন প্রবলেমের জন্য। ওষুধগুলোকে দেবার জন্য ওর রুমের ভেতরে ঢুকলাম, কিন্তু ভেতরে কোথাও প্রাচী নেই। ওর ল্যাপটপ আর ফোন টেবিলের উপরে পড়ে আছে। ওষুধগুলো রাখার জন্য টেবিলের ড্রয়ারটা খুললাম, ভেতরে চোখ পড়তেই চমকে উঠলাম আমি। ড্রয়ারের ভেতরে কতগুলো ছবি রাখা, এগুলো তো সব আমার আর শিমু আপুর সেই ঘনিষ্ঠ মুহূর্তের সময়ের। তার মানে সেই দিন ভিডিও করার সময় ছবিও তোলা হয়েছে। কারণ এই ছবিগুলো দেখে ভালো করে বোঝা যাচ্ছে এগুলো কোনোভাবেই ভিডিও ক্যাপচার করে বানানো হয়নি। প্রত্যেকটি ছবিতে আমার মুখমণ্ডলের উপরে লাল লিপস্টিক দিয়ে ক্রস চিহ্ন এঁকে দেওয়া হয়েছে। কিন্তু এই ছবিগুলো প্রাচীর ড্রয়ারে কি করছে? তবে কি সেদিন রাতের ভিডিও? এটা হয় কি করে? ছবিগুলো বের করে একে একে আমি দেখতে লাগলাম। যতই দেখছি গা গুলিয়ে উঠছে। প্রাচী কিনা এগুলো নিজের কাছে লুকিয়ে রেখেছে, অথচ আমি এর কিছুই জানি না। তাহলে কি সেদিন রাতের ভিডিও রেকর্ডটা ওরই ছিল? কিন্তু সেটা কি করে সম্ভব? ওই রাতে বাড়িতে আমি, বাবা মা আর শিমু আপুই ছিল। তবে এটাও হতে পারে হয়তো কেউ বাইরে সত্যি ছিল, যখন আমরা ব্যস্ত ছিলাম। সেই সুযোগে সে আমাদের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করেছে। হঠাৎ আমার চোখটা প্রাচীর ল্যাপটপের উপর পড়লো। চারদিকটা তাকিয়ে দেখি কেউ নেই আশেপাশে। তড়িঘড়ি করে ল্যাপটপের কিবোর্ডের আঙ্গুল চালালাম। হতেই পারে এই ল্যাপটপের ভেতরে সেদিনের ভিডিওর কোনো ক্লু পেয়ে যাব, কিন্তু পাসওয়ার্ড না জানার কারণে আমাকে নিরাশ হতে হলো। ইতিমধ্যে আমাকে ভরকে দিয়ে ঘরের ভেতরে প্রাচী ঢুকে পড়ে। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম ওকে দেখে। এইভাবে হঠাৎ করে কোথা থেকে চলে আসলো বুঝতে পারছি না। কি ব্যাপার, তুমি আমার ল্যাপটপ ঘেটে কি করছো? ঘাটলাম কোথায়? তুমি যে পাসওয়ার্ড দিয়ে রেখেছো। ও, তার মানে তুমি সত্যিই দেখতে চেয়েছিলে? এইভাবে কারো ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক না, জানো না? হ্যাঁ জানি, কেন জানবো না? তোমার থেকে এটা আশা করিনি আমি, পল্লব। তুমি কিনা আমার ঘরে ঢুকে। ভাগ্যিস ঢুকেছিলাম, তাই তো আজ অনেক কিছু দেখতে পারলাম। কি দেখছো তুমি আজব? আমি ড্রয়ার থেকে ছবিগুলো আবারও বের করে ওকে দেখিয়ে বলি, এইগুলো তোমার ড্রয়ারে কি করছে? কি এগুলো? দেখে তো ছবি মনে হচ্ছে, আমাকে দেখাও। নাটক করছো? তোমার ড্রয়ারে কি আছে তুমি জানো না? সত্যি বুঝতে পারছি না এগুলো কিসের ছবি। আর কি হয়েছে বলো তো? তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? কি করেছি আমি? আমি ভালো করেই বুঝতে পারছি প্রাচী সবকিছু বুঝেও না বোঝার ভান করছে আমার সামনে। ওকে ছবিগুলো দেখাতে যাব, ঠিক তখন ওপরের ঘর থেকে আম্মার ডাক এলো। আমি ছবিগুলো নিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। আম্মার ঘরে যাবার সময় সেগুলো ছিঁড়ে ডাস্টবিনের ভেতরে ফেলে রাখলাম। যাক, নোংরা জিনিসের স্থান এর থেকে ভালো আর কি হতে পারে। কাল সকালেই ময়লার লোক এসে নিয়ে যাবে এগুলো। তবে প্রাচীকেও আমি দেখে নেব, ওকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আম্মার সাথে কথা বলে ওনার ঘর থেকে একটু পরে বেরিয়ে আসলাম। এরপর সবাই মিলে রাতের খাবার সারি। খাওয়া দাওয়ার পরে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে। প্রাচীকে ওর ঘরে যাবার জন্য আমার নতুন রুম অতিক্রম করে যেতে হয়। আমি অপেক্ষা করতে থাকি কখন প্রাচী আমার রুমের সামনে দিয়ে যাবে। একটু পরে আমি কারো পায়ের আওয়াজ শুনতে পাই। প্রাচী দরজার কাছাকাছি আসতেই ওকে একটানে রুমের ভেতরে নিয়ে আসলাম। তারপর ওকে দেওয়ালের সাথে চেপে ধরি, আমার হাত ওর মুখে। প্রাচী শান্ত হতেই আমি হাতটা সরিয়ে নিলাম। কি হলো? আমার সাথে কিন্তু অসভ্যতা করছো তুমি, পল্লব। অসভ্যতার তো কিছুই দেখোনি এখনো। আগে আমার কথার সাফ সাফ উত্তর দাও, নয়তো আজ তোমার সাথে কি করি দেখো। আমি ফিসফিস করে প্রাচীকে বললাম, ওর আর আমার মুখের ব্যবধান মাত্র কয়েক ইঞ্চি। কি করবে তুমি আমার? কিছুই করব না। আগে বলো, আমার ওই ছবিগুলো তোমার কাছে গেল কি করে? আমি এটাও দেখেছি তুমি ছবিগুলোর উপরে ক্রস সাইন দিয়ে রেখেছো। বলো এসবের মানে কি? আরে কিসের ছবি? আমি কি করেছি? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমায় রাগিয়ে দিও না প্রাচী, যা বলছি ভালোই ভালোই উত্তর দাও। বললাম তো কিছু বুঝতে পারছি না আমি। তোমার কোনো ছবি নেই আমার কাছে। আমায় মিথ্যে বললে আজ তোমার এমন অবস্থা করব, কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না।
তোমার মতলবটা কি বলো আমায়? আমার সাথে জোর করে কিছু করার চেষ্টা করো না, একদম চিৎকার করবো কিন্তু। বলো, ওই নোংরা ছবিগুলো তোমার কাছে গেল কি করে? তুমি তুলছো ওগুলো? কিসের নোংরা ছবি? কি বলছো কি তুমি? বুঝতে পারছো না? ঠিক আছে, নিজের মুখেই বলছি। আমার কতগুলো আপত্তিকর সময়ের ছবি তুমি নিজের কাছে রেখেছো। আমার কথা শুনে প্রাচী আমাকে অবাক করে দিয়ে হেসে উঠল। এইবার বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই প্র্যাঙ্ক করছো আমার সাথে। আমার আপত্তিকর ছবি কেন? তুমি আবার আপত্তিকর কখন কি করলে? আর কার সাথে? বুঝতে পারছি না প্রাচীর এই অদ্ভুত ব্যবহারের কারণ। ছবিগুলোর কথা শুনে ওর চোখে মুখে ধরা পড়ে যাবার ভয়ে কোনো রকম ছাপ লক্ষ্য করছি না, বা তখনও ঘরে বসেও লক্ষ্য করিনি। ও কি সত্যি ছবিগুলোর বিষয়ে কিছুই জানে না? যদি নাই জেনে থাকে তবে এগুলো ওর ড্রয়ারে গেল কি করে? কোনো মানুষ হাতে নাতে ধরা পড়া সত্ত্বেও এরকম ব্যবহার করতে পারে, এটা কখনো আগে দেখিনি আমি। প্রাচীর হাবভাব দেখে মনে হচ্ছে ও সত্যি কিছু জানে না। ও উল্টা ভাবছে আমি মজা করছি ওর সাথে। বুঝতে পারছি না কিছুই। ভালোই করেছি ছবিগুলো ছিঁড়ে। ওকে একবার দেখালে ব্লান্ডার হয়ে যেতে পারতো, কিন্তু ও কি সত্যি কিছু জানে না নাকি এটাও নাটকের কোনো অংশ, সেটা বুঝবো কি করে? আমি আর কিছুই বললাম না, ওকে ছেড়ে দিলাম। আমার মনে হয় তুমি মজা করছো, নয়তো নেশা টেশা করেছো। যাও এবার ঘুমাও গিয়ে ঠান্ডা মাথায়, আর আমার সাথে এইসব সস্তার প্র্যাঙ্ক করতে এসো না। প্রাচী এক প্রকার বিদ্রুপ করে ঘর থেকে বেরিয়ে গেল। আমি শুধু তাকিয়ে রইলাম ওর দিকে। একবার ভেবেছিলাম শিমু আপুর সাথে এই নিয়ে কথা বলবো, কিন্তু সেও বাড়িতে নেই। সন্ধ্যাবেলা ওর কোনো একটা বান্ধবীর বিয়েতে গিয়েছে, আগামীকাল সকালে ফেরার কথা। আমি দরজাটা বন্ধ করে শুয়ে পড়লাম, কিছুতেই ঘুম আসছে না। বারবার ছবিগুলোর কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। এগুলো চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। মাঝরাতে হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। হুড়মুড় করে বিছানার উপরে উঠে বসলাম। মনের ভুলে নয়তো কোথাও নাকি স্বপ্ন দেখেছি। একটু পরে আবারও একটা আওয়াজ ওপরের ঘর থেকে ভেসে আসলো। আমি রুম থেকে বেরিয়ে সেদিকে ছুটে গেলাম। যেতে যেতে আম্মা আর প্রাচীর সাথে দেখা হয়। ওরা আমার আগেই জেগে গিয়েছে। আম্মা আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে, এই শব্দটা কোথা থেকে আসলো রে? আমার তো মনে হচ্ছে তোর ভাইয়াদের ঘরের ওই দিক থেকেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভাইয়ার ঘরের দিকে ছুটে গেলাম আমরা। ওরা সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়, কিন্তু আজ খোলা দেখতে পাচ্ছি। ভয়ে ভয়ে সেই দিকে এগিয়ে গেলাম আমরা। না জানি সবার জন্য কি অপেক্ষা করছে। এক অজানা ভয়ের আতঙ্কে বুক কাঁপতে লাগলো আমার। রুমের লাইট অফ থাকাতে কিছুই দেখা যাচ্ছে না। আমি সুইচ বোর্ডের দিকে এগিয়ে যেতেই পায়ে কিছু একটা ঠেকলো। কারোর নিথর শরীর মনে হচ্ছে। তার সামনে এগোনোর শক্তি বা সাহস সঞ্চয় করতে পারছি না আমি। বুকটা ধুকধুক করতে লাগলো। প্রাচীকে বললাম লাইটটা জ্বালাতে। ও ইতিমধ্যে গিয়ে ঘরে লাইট জ্বালিয়ে ফেলেছে। চারপাশটা আলোকিত হতেই আম্মা একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। দেখতে পাচ্ছি দর্পণ ভাইয়ার ছুরিবিদ্ধ শরীর আমার পায়ের কাছে পড়ে আছে। সারা শরীর মুহূর্তে কেঁপে উঠলো আমার। চোখের সামনে যা দেখছি কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে। বারবার মনে হচ্ছে এই বোধহয় স্বপ্নটা ভেঙে গেল, কিন্তু না। আমি ধীরে ধীরে বুঝতে পারি যা ঘটেছে সবটাই সত্যি। কেউ ভাইয়াকে খুন করতে এসেছিল। ভাইয়ার হার্টবিট এখনো শোনা যাচ্ছে। আশা হতো মনে, একটু হলেও আশার সঞ্চার হলো আমার। এদিকে আম্মা জ্ঞান হারিয়েছেন। প্রাচী তাকে নিয়ে খাটের উপরে শুইয়ে দিল, আর চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ঘরের ভেতরে কোথা থেকে ভাবি ঢুকে পড়ল। আমি পেছন থেকে তার চিৎকারের আওয়াজ পেলাম শুধু। এত কিছুর ভেতরে ভাবির কথা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। জানি না কোথা থেকে হঠাৎ হাজির হলো সে। ভাবি এসে ভাইয়ার দেহের সামনে লুটিয়ে পড়ে। দর্পণ, এটা কি হয়ে গেল তোমার? কে তোমার এত বড় সর্বনাশ করলো বলো আমায়? ভাবি প্রলাপ শুরু করে দিয়েছে। আমি ভাবিকে প্রশ্ন করি, তার আগে বলো তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি আর কোথায় যাব, বাথরুমে গিয়েছিলাম। কিন্তু এতটুকু সময়ের ভিতরে কি হয়ে গেল এটা? ভাইয়াকে হাসপাতালে নিতে হবে। ওর হার্টবিট শোনা যাচ্ছে। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। লক্ষ্য করলাম ভাইয়া বেঁচে আছে। এটা শুনে ভাবি যেন অবাক হয়ে গেল। তার চোখ মুখের এক্সপ্রেশন কিরকম জানি লাগছে। কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। বাসায় আব্বাও নেই। পুরুষ মানুষ বলতে আমি একা। আমার অবস্থাও খুব একটা ভালো নয়। পারিপার্শ্বিক পরিবেশ আমাকে কিং কর্তব্য বিমূঢ় করে দিয়েছে। এরপর ধীরে ধীরে নিজেকে সামলে নিয়ে অ্যাম্বুলেন্সের নম্বরে কল দিলাম। কেন জানি না কিছুতেই কানেকশন পাচ্ছি না। হঠাৎ গুঞ্জনের কথা মাথায় আসলো আমার। ওর বাড়ি হাসপাতালের কাছেই। আর এক মুহূর্ত দেরি না করে ওর নম্বরে কল দিলাম। একটু পরে ও ফোন রিসিভ করে। কি খবর? এত রাতে ফোন দিয়েছিস কেন? এত কথা বলার সময় নেই ভাই, তুই তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ম্যানেজ করে আমাদের বাড়িতে আয়। অ্যাম্বুলেন্স? কেন রে, কি হয়েছে? ভাইয়ার অবস্থা খুব খারাপ গুঞ্জন। জানি না ওকে বাঁচাতে পারবো কিনা। তুই আর একটা কথা বলিস না, যত তাড়াতাড়ি পারিস চলে আয়। আচ্ছা, আমি আসছি। তোরা আল্লাহকে ডাকতে থাক, চিন্তা করিস না। গুঞ্জন ফোন কেটে দিল। এদিকে আম্মারও জ্ঞান ফিরেছে, যদিও তার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না।
মাঝে মাঝে ভাইয়ার নামের অস্পষ্ট উচ্চারণ শুনতে পারছি। ভাবি সমানে কান্না করেই যাচ্ছে। এই সময়ে প্রতিটা সেকেন্ড কয়েক ঘন্টার মতো মনে হচ্ছে আমার কাছে। নিজের মৃত্যু পথযাত্রী ভাইকে নিয়ে অপেক্ষার প্রহর গুনছি। কখন অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনতে পাবো, না জানি কখন ওর প্রাণটা চলে যায়। এই ভয়ে শরীরটা কেঁপে উঠছে বারবার। মিনিট 20 মধ্যেই গুঞ্জন অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হলো। আমরা সবাই মিলে ভাইয়াকে অ্যাম্বুলেন্সে তুললাম। ভাবিও হাসপাতালে যাবার জন্য কান্নাকাটি করতে লাগলো। আমরা আম্মাকে বুঝিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রাচীকে দায়িত্ব দিয়ে গেলাম যেন ও আম্মাকে সামনে রাখে। আব্বাকেও ফোন করা হয়েছে, হয়তো কালকের ভেতরেই চলে আসবে। পরের দিন সকালবেলা ভাইয়ার অপারেশন সম্পন্ন হয়েছে। এখনো জ্ঞান ফেরেনি ওর। 24 ঘন্টা না পেরোলে ডাক্তার কিছুই বলতে পারছে না। আমি বাড়িতে প্রাচীর নম্বরে কল দিলাম। প্রাচী, আম্মা কেমন আছে? এখন মোটামুটি সুস্থ। বারবার ভাইয়ার কথা জিজ্ঞেস করছে। আচ্ছা, ভাইয়ার কি অবস্থা এখন? অবজারভেশনে আছে। 24 ঘন্টা না কাটা পর্যন্ত ডাক্তার কিছুই বলতে পারছে না। তুমি একটা কাজ করো, কি কাজ? আমাকে বলো ভাইয়া মোটামুটি সুস্থ আছে। আর যদি এখানে আসার জন্য জোরাজোরি করে, বলবে ভাইয়া সুস্থ হলে আমি নিজেই গিয়ে তাকে নিয়ে আসবো। ঠিক আছে, সাবধানে থেকো তোমরা। ফোনটা রেখে চারদিকে তাকাতে লাগলাম। কোথাও ভাবিকে দেখতে পাচ্ছি না। আমি আরেকটু সামনে গিয়ে তাকে খুঁজতে থাকি। হঠাৎ হাসপাতালের করিডোরের দিকে দৃষ্টি গেল আমার। ভাবি কারোর সাথে ফোনে কথা বলছে। আমি তাকে পেছনে দাঁড়িয়ে আছি, এখনো বুঝে উঠতে পারিনি। বুঝতে পারছি না কার সাথে এইভাবে ফিস ফিস করে কথা বলছে। যার স্বামী কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সে এইভাবেই নিশ্চিন্তে ফোনালাপে ব্যস্ত থাকে কি করে? বড্ড অদ্ভুত ব্যাপারটা। আমি ভাবির দিকে এগোতে থাকি। আরেকটু কাছে যেতেই ভাবি আমার উপস্থিতি টের পায়। ফিরে তাকালো আমার দিকে। এ কি, তুমি এখানে কি করছো? আমি কি করছি সেটা না জানলেও চলবে। আগে বলো তুমি কি করছো? ফোনে কথা বলছিলাম। সেটা তো আমিও দেখতে পেয়েছি। কার সাথে কথা বলেছো? বাড়ি থেকে কল এসেছিল। তো বাড়ির লোকজনের সাথে কথা বলার জন্য এই জায়গায় আসার কি দরকার? আমার সামনেই বলতে পারতে। মানে তুমি কি দেখোনি পুলিশের মতো জেরা করছো আমায়? আমি কাউকে জেরা করছি না ভাবি, তবে পুলিশ অবশ্যই করবে। আর একটা কথা শুনে রাখো, যে আমার ভাইয়ের এত বড় একটা ক্ষতি করলো, তাকে কিন্তু এত সহজে ছেড়ে দেব না আমি, তাতে সে যেই হোক না কেন। ভাবি আমার কথা শুনে কাচুমাচু করতে লাগলো, আর কিছু না বলে বেরিয়ে চলে গেল। গতকাল রাত থেকে ভাবির গতিবিধি ব্যবহার কিছুই ভালো লাগছে না আমার। তার সবকিছু আমার মনে সন্দেহের সৃষ্টি করছে। আমি আবারও ফোনটা হাতে নিয়ে শিমু আপুর নম্বরে ডায়াল করি। সেই মাঝরাতের পরে এখন একটু ফ্রি হলাম। ওকে বিষয়টা এক্ষুনি জানানো দরকার। ওর নম্বরে ডায়াল করতেই নম্বর নট রিচেবল বলছে। হতে পারে নেটওয়ার্ক প্রবলেম। আবার কয়েকবার ট্রাই করলাম, বারবার একই প্রবলেম। উপায়ন্তর না পেয়ে আপুর নম্বরে কল দিলাম। আপু আমাদের বেশ পরিচিত, শিমু আপুর বান্ধবী। গতকাল রাতে ওরই বিয়ে হয়েছে। হ্যালো আপু, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ভাই, কিন্তু তোমরা এটা কি করলে বলো তো? বিয়েতে আসার কথা দিয়েও কেউ আসলে না। আর বলো না, অনেক কিছু হয়ে গেছে এইটুকু সময়ের ভেতরে, পরে জানতে পারবে। আচ্ছা, তা এখন ফোন করলে কি মনে করে? শিমু আপুর কি খবর? ওকে ফোনে পাচ্ছি না কেন? ও তোমার আশেপাশে থেকে থাকলে আমার কথা বলো। শিবু, কি বলছো ভাই? ও তো আসেনি বিয়েতে। তোমায় তখন কি বললাম আমি? বুঝতে পারোনি? আপুর কথা শুনে আমি বেশ অবাক হলাম। কি, শিমু আপু বিয়েতে যায়নি? না, কেন? ওর কি আসার কথা ছিল নাকি? আপুর কথা শুনে মাথাটা যেন ভন ভন করে ঘুরতে লাগলো আমার। শিমু আপু বিয়েতে যায়নি, তাহলে বিয়ের কথা বলে কোথায় গিয়েছে ও? আচমকা লক্ষ্য করলাম কেউ আমার পেছনে যেন দাঁড়িয়ে আছে। আমি ফিরে তাকাতেই ভাবি আমার চোখের আড়ালে চলে গেল। এতক্ষণ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিল। আমি আর সময় নষ্ট না করে ভাবির পিছু নিলাম। ভাবি আমাকে দেখতে পেয়ে থেমে গেল। আমি এগিয়ে যাই তার দিকে। কি ব্যাপার ভাবি, তুমি এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সব কথা শুনছিলে তাই না? বিশ্বাস করো আমায়, কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি জাস্ট কথাগুলো শুনতে চেয়েছিলাম। তাই নাকি? তা কি শুনলে? আর আড়ি পেতে আমার কথা শোনার কি এমন দরকার পড়লো তোমার? শিমু তারিনের বিয়েতে যায়নি, তাই না? সেটা তোমার জেনে কি হবে? কিসের এত আগ্রহ তোমার? কিসের আগ্রহ মানে? দেখো, আমি জানি শিমু একটা সন্দেহজনক কাজ করছে। আর দর্পণ শুধু তোমার ভাই নয়, ও আমার হাজব্যান্ডও। ও এত বড় একটা ক্ষতি কে করছে সেটা আমি জানতে চাইবো না? কি করে হয়? একদম নাটক করো না আমার সাথে। আমি ভালো করেই জানি আমার ভাইকে তুমি কেমন চোখে দেখো। তোমার বিন্দুমাত্র সিম্প্যাথি নেই ওর জন্য। তুমি এটা বলতে পারলে আমায়? হ্যাঁ পারলাম, কারণ আমি তোমার আসল রূপটা ভালো করেই জানি। তুমি আমার সাথে সেদিন রাতে কি ব্যবহারটাই না করেছিলে ভুলে গেছি ভেবেছ? সিমরান ভাবি আমার কথা শুনে কাঁদতে লাগলো। যদিও সবটাই তার মায়া কান্না, ভালো করেই বুঝতে পারছি। একটু পরে একজন নার্স আসলো আমার কাছে। আপনার নাম পল্লব হাসান? হ্যাঁ বলুন।
শিমু নামে কেউ দেখা করতে এসেছে আপনার সাথে। উনি রিসেপশনে আছে, আপনাকে খুঁজছে। কি শিমু আপু এসেছে হাসপাতালে? জি। শিমু আপুর কথা শুনে আমি ছুটে গেলাম রিসেপশনের দিকে। লক্ষ্য করলাম ভাবিও আমার পেছন পেছন আসতে লাগলো। আমি আরেকটু সামনে যেতেই দেখি শিমু আপু আমাকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছে। আমি এগিয়ে গেলাম ওর দিকে। পল্লব, এটা কি করে হয়ে গেল? আমি তো বুঝতে পারছি না কিছুই। সে তো আমরাও কেউ বুঝতে পারছি না। কাল রাতে কেউ আমাদের বাড়িতে এসেছিল ভাইয়াকে খুন করার উদ্দেশ্য নিয়ে। পুলিশদের খবর দিসনি? হ্যাঁ, ওনারা সকালে এসেছিল। ভাইয়ার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করা হবে। ডাক্তার 24 ঘন্টার অবজারভেশনে রেখেছে ওকে। আমি একটু দেখতে পারি, আমায় নিয়ে চল। সেসব হবে, আগে বলো বিয়ে বাড়িতে কেমন কাটলো তোমার? আমি দেখতে চাইছি শিমু আপু এবার কি উত্তর দেয়। ও মিথ্যে বললে বেশ সহজেই ধরতে পারবো আমি। আর বলিস না, আমার বিয়েতে যাওয়া হয়নি রে। জানি না তারের মনে মনে কি না কি বলে গালি দিচ্ছে আমায়। কেন শিমু, কি এমন ঘটলো যে তুমি নিজের বন্ধুর বিয়েতে যেতে পারলে না? মাঝ রাস্তায় ব্রিজ ভেঙে যাবার কারণে রাস্তা ব্লক করা ছিল সারা রাত। তখন শর্টকাট দিয়ে যাব, তারও কোনো উপায় ছিল না। সারা রাত গাড়িতে বসে বসে কাটিয়ে দিলে? না, আমরা একটু পরেই বাড়ির দিকে ব্যাক করি। ভোরবেলা বাড়িতে পৌঁছে প্রাচীর কাছে সবটা শুনলাম। আমি তখনই হাসপাতালে চলে আসলাম। ওই লেট করে আসতে বললো। গল্প দিচ্ছ না তো? দেখো, পুলিশ কিন্তু সবটা খুঁজে বের করবে, তখন কেউ বাঁচতে পারবে না। সিমরান ভাবি, আমি মিথ্যে কেন বলবো? আর শুধু তুমি কেন, আমিও চাই দর্পণ ভাইয়া তার উপরে হওয়া অন্যায়ের বিচার পাক। আমি শিমু আপু আর সিমরান ভাবি দুজনকেই শান্ত হতে বলি। ওরা আমার কথা শুনে চুপ হয়ে যায়। হাসপাতালে বসে বসে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই আমাদের কাছে। 24 ঘন্টা কাটতে এখন অনেক সময় বাকি। ভাবিকে ডেকে আমি বললাম সে যেন বাড়িতে চলে যায়। ওইদিকে প্রাচী একা আছে। ওর একার পক্ষে আম্মাকে সামলানো, বাড়ির অন্যান্য কাজ করা কষ্টকর। ভাবি বাড়িতে চলে গেল। আমি আর শিমু আপু হাসপাতালে থেকে গেলাম। বিকেলবেলা আমি রিসেপশনের পাশে বসে আছি। শিমু আপু আমার পাশে এসে বসলো। ও আমার কাঁধের উপর হাত রাখলো। আমি ফিরে তাকাই ওর দিকে। বুঝতে পারছি কিছু বলতে চাইছে আমাকে। কিছু বলবা? আমাদের সন্তানের কি কোনো সুরাহা হবে না? আমরা ওর সাথে কোনো অন্যায় করছি না তো? শিমু আপু এটা বলে নিজের পেটের দিকে তাকিয়ে হাত বুলাতে লাগলো। ওর গর্ব ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কিছুদিনের ভেতর সবাই বুঝতে পারবে। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর গর্ভের দিকে। ভাবতে অদ্ভুত অনুভূতি হচ্ছে, আমার সন্তান বড় হচ্ছে ওখানে। না ভাইয়া, সুস্থ হলে আর দেরি করব না। আমি সবাইকে সবটা খুলে বলবো। এই নিষ্পাপ শিশুরা যেন আমার পরিচয় পৃথিবীতে ভূমিষ্ঠ হতে পারে। ও তাজ ভাইয়ের মতো একটা নোংরা মানুষের সন্তান হিসেবে এই পৃথিবীতে আসুক আমি চাই না। ভাইয়াকে সুস্থ হতে দাও, তারপর আমি একটা ব্যবস্থা করছি। আর কারোর সাথে কোনো অন্যায় হবে না, তুমি নিশ্চিত থাকতে পারো। আমাদের সন্তানের সাথে তো নয়ই। শিমু আপু আমার কথা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর ডাক্তারের সাথে কথা বলে আমরাও বাড়িতে চলে আসলাম। আবার কাল সকালে যাব। বাড়িতে পৌঁছে প্রথমে আম্মার ঘরে যাই। তার সাথে কথা বললাম। সবার মুখ মলিন। মনে হচ্ছে এর থেকে হাসপাতালে থাকাই ভালো ছিল। অন্তত সবার মলিন মুখ দেখতে হতো না এইভাবে। পুরো বাড়ি জুড়ে একরকম শোকাবহ অস্থির পরিবেশ আমার দম বন্ধ করে দিচ্ছে। রাতের বেলা রিংটং এর আওয়াজে ঘুম ভেঙে গেল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি আব্বা কল করেছে। ফোনটা রিসিভ করি। কিরে, তোরা কোথায়? আমরা তো বাড়িতে চলে এসেছি, আপনি কোথায়? আমি একটু হাসপাতালে এসেছি। পথে গাড়ি খারাপ হয়েছিল, তাই ফিরতে এত দেরি হলো। আপনি কি এখন বাড়ি আসবেন? না, এখন আর ফিরে কি করব? তোরা কাল সকালে আসবি না আবার? আমরা সবাই সকালে হাসপাতালে আসছি। আপনাকে কষ্ট করে এখন আর বাড়িতে আসতে হবে না। আব্বার সাথে কথা বলতে বলতে জানালার দিকে চোখ পড়লো আমার। পূর্ণিমার আলোতে বাহিরে সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। হঠাৎ খেয়াল করলাম কেউ যেন একটা সামনের দিকে হেঁটে গেল। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, সত্যিই তো, কেউ একটা হেঁটে বাগানের দিকে যাচ্ছে। আমি আর বিন্দুমাত্র দেরি না করে রুম থেকে বেরিয়ে যাই। তারপর বাগানের দিকে এগোতে থাকি। এই বাগানের পাশ দিয়ে রাস্তা বয়ে গেছে। দিনের বেলাতে এই জায়গায় গিয়ে গাড়ি চলাচল করে। বাগানের কাছাকাছি আসতেই যা দেখতে পেলাম নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। একটা মেয়ের হাতে ধারালো ছুরি। ছুরির অগ্রভাগে রক্তের দাগ স্পষ্ট। মনে হচ্ছে সেই ছুরিটা যেটা দিয়ে ভাইয়াকে জখম করা হয়েছিল। মেয়েটা মাটি খুঁড়ে ছুরিটা তার নিচে চাপা দিয়ে রাখলো। আমি লুকিয়ে লুকিয়ে সবটা দেখলাম। কাজ শেষ করে মেয়েটা আমাদের বাড়ির দিকে ফিরল। তারপর চারপাশটা তাকিয়ে হেঁটে আসতে থাকে। একটু কাছাকাছি আসতেই আমার মনের সন্দেহ সঠিক প্রমাণিত হলো। হে খোদা, যা ভেবেছিলাম, এটা তো প্রাচী। প্রাচী চারদিকে তাকাতে তাকাতে বাড়ির দিকে এগিয়ে যায়। আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমাকে দেখে যেন ও আকাশ থেকে পড়লো। এ কি পল্লব, তুমি এখানে? ওর কণ্ঠে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। খুব ডিস্টার্ব করে ফেললাম, তাই না? তুমি এখানে কি করছো? এই যে তুমি ছুরিটা মাটির নিচে লুকালে, সেটাই দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভাগ্যিস আব্বার ফোন কলটা এসেছিল রাতে, নয়তো এত সুন্দর একটা মোমেন্ট যে মিস হয়ে যেত।
প্রাচী আবারও সামনের দিকে পা বাড়ালো। আমি পেছন থেকে খপ করে ওর হাতটা চেপে ধরি। কোথায় যাচ্ছ শুনি? আজ আমার প্রশ্নের উত্তর না দিয়ে কোথাও যেতে পারবে না তুমি। আমায় ছাড়ো বলছি। আমি প্রাচীর বাহু দুটো শক্ত করে ধরে একটা গাছের সাথে চেপে ধরি। ও চোট পেয়ে আটকে উঠল। আমি ওকে প্রশ্ন করি, বলো এই চুরিটা কিসের, যা তোমাকে এত রাতে এসে মাটির নিচে লুকাতে হলো? আমি কিচ্ছু জানি না, বিশ্বাস করো। ছেড়ে দাও আমায়। একদম চালাকি করার চেষ্টা করো না প্রাচী। আমায় মিথ্যে বললে আজ এখানে শেষ করে ফেলবো তোমায়। কেউ বাঁচাতে আসবে না। প্লিজ ছাড়ো আমায়, তারপর বলছি। আমি প্রাচীকে ছেড়ে দিলাম। ও ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। তারপর গাছের নিচে বসে পড়ে। দেখো, এখন এসব কান্নাকাটির নাটক করে কোনো লাভ নেই। তুমি ধরা পড়ে গেছো, ভালোই ভালোই সবটা স্বীকার করো আমার সামনে। বিশ্বাস করো পল্লব, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। বনিতা না করে যা করার ক্লিয়ারলি বলো। মেজাজ বিগড়ে দিও না আমার। তুমি বিশ্বাস করবে তো আমার কথা? আমি জানি হয়তো তুমি আমার কোনো কথাই এখন বিশ্বাস করবে না। কি হয়েছে আগে বলো, বিশ্বাস করার হলে নিশ্চয়ই করব। এটা কিসের ছুরি আর কোথা থেকে এলো আমি সত্যি জানি না। মানে? আজ রাতে হঠাৎ করে মাইগ্রেনের প্রবলেম শুরু হয় আমার। তারপর যখন মেডিসিন নেবার জন্য ড্রয়ারটা খুললাম, অমনি চমকে উঠি আমি। ড্রয়ারের ভেতরে দেখি একটা রক্তমাখা ছুরি পড়ে আছে। বিশ্বাস করো পল্লব, এটা কে রেখেছে আর কেন রেখেছে আমি কিচ্ছু জানি না। তবে আমি এইটুকু বুঝতে পারলাম কেউ হয়তো ফাঁসাতে চাইছে আমাকে। তাই আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে ছুরিটা আমার ঘরে রেখে গেছে, যাতে আমার সহজে ফাঁসাতে পারে। তারপর কি করলে? আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কি করব বুঝতে পারছিলাম না। একবার ভেবেছিলাম তোমায় সবটা জানাবো, কিন্তু তুমি যদি আমার কথা বিশ্বাস না করে উল্টো সন্দেহ করো, সেই ভয়ে আমি সিদ্ধান্ত নিলাম ছুরিটাই লুকিয়ে ফেলবো। এরপর আর দেরি না করে এখানে চলে আসলাম আমি। তারপর কি হয়েছে তুমি তো নিজের চোখে দেখেছো। হ্যাঁ দেখেছি, সবটাই দেখেছি। কিন্তু তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি? কেন হতে পারে না তুমি নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলছো আমায়? প্রাচী আমার কথা শুনে আবারও কাঁদতে লাগলো। আমি ওকে একটা ধমক দেই। কি হলো, আবার কান্না করছো কেন? দেখো, তুমি যদি মিথ্যে বলে থাকো এই চোখের জল কিন্তু বাঁচাতে পারবে না তোমায়। আমি জানতাম তুমি বিশ্বাস করবে না আমার কথা, আর এখন কিনা প্রমাণ চাইছো। কি প্রমাণ দেব আমি? সেটা তুমি ভালো করে জানো। দেখো, তোমার তো সন্দেহ হচ্ছে আমি তোমার ভাইয়ের কোনো ক্ষতি করেছি কিনা, কিন্তু আমি এমনটা কেন করব? ভাইয়ের ক্ষতি করে কি লাভ আমার? তার থেকে বড় কথা, এই ছুরিটা যদি লুকানোরই ছিল আমি গতকাল রাতেই লুকাতে পারতাম, যখন তোমরা কেউ বাড়িতে ছিলে না। বলো তাহলে আজকে রাতে কি জন্য, কেন অপেক্ষা করলাম আমি? ধরা পড়বার জন্য? এই প্রশ্নের উত্তর দাও আগে। প্রাচী যে যুক্তি দেখাচ্ছে ফেলে দেবার মতো নয়। ও চাইলে গতকাল রাতে ছুরিটা লুকিয়ে ফেলতে পারত, কিন্তু সেটা তো করেনি। কোনো অপরাধী অপরাধ করে তার প্রমাণ এক মুহূর্ত নিজের কাছে রাখতে চাইবে না, সেটাই স্বাভাবিক। তার প্রথম কাজ হলো সেই প্রমাণ লুকিয়ে ফেলা। প্রাচী আসল অপরাধী হলে ও সেটা কেন করলো না? তবে কি সত্যি মনের ভয় থেকে কাজটা করেছে? ভাবছি এই মুহূর্তে বাড়ির কাউকে বিষয়টা জানাবো কিনা। সকালে ভাইয়ার জ্ঞান ফিরলে হয়তো সবটা জানা যাবে। সেইটুকু সময় পর্যন্ত না হয় নিজেকে চুপ রাখি। দেখো, আমি এক্ষুনি কাউকে কিছু বলছি না। তুমি এখন থেকে আমার আশেপাশেই থাকবে, কোথাও যাবে না। কাল সকালবেলা সবাই মিলে হাসপাতালে যাব আমরা। ভাইয়ার জ্ঞান ফিরলে এমনিতেও প্রমাণ হয়ে যাবে তুমি সত্যি বলছো না মিথ্যে। ঠিক আছে, আর ছুরিটা কি করব এখন? চলো এটা তুলে নেই। হতে পারে এটা অপরাধের কোনো শক্ত প্রমাণ। এইভাবে ফেলে রাখাটা ঠিক হবে না। ছুরিটা মাটি থেকে তুলে আমরা বাড়ির ভেতরে চলে গেলাম। প্রাচী যাই বলুক না কেন, ওর ওপর থেকে সন্দেহের ছায়া বিন্দুমাত্র দূর হয়নি আমার। কাল সকাল না হওয়া পর্যন্ত কিছুতেই একা ছাড়া যাবে না ওকে। কারণ যে একবার অপরাধ করে ফেলে তার পক্ষে পরবর্তীতে হাজারোবার অপরাধ করা সম্ভব। প্রাচীর সাথে আমিও ওর ঘরে গেলাম। ও আমাকে দেখে বেশ অবাক হয়। কি তুমি এখানে? আমি আজ রাতে এখানেই থাকবো। মানে কিছু নয়, আমি সকাল না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না। দেখো, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। ভয় নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই সোফায় শুয়েই রাত কাটিয়ে দিতে পারবো। তুমি গিয়ে নিজের বিছানায় শুয়ে পড়ো। কেউ তোমায় আমায় এক ঘরে দেখলে সর্বনাশ হয়ে যাবে, কেন বুঝতে পারছো না? আর আমি আজ তোমায় একলা ছেড়ে দিলে আরো বড় সর্বনাশ হবে না, তার কি নিশ্চয়তা আছে? তুমি আমার সাথে একদম ঠিক করছো না। প্রাচী গিয়ে ওর বিছানায় শুয়ে পড়লো। আমি সোফায় নিজের আধিপত্য বিস্তার করে নিলাম। তারপর ঘরের লাইটটা অফ করে দেই। একটু পরে কারোর উপস্থিতির আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। একটা হাত আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। পূর্ণিমার আলো কাঁচের জানালা দিয়ে ঠিকরে পড়তে ঘরের ভেতরটা বেশ আলোকিত হয়ে আছে। আমি চোখ পেলে তাকিয়ে বেশ অবাক হই। এ কি প্রাচী, তুমি? হ্যাঁ আমি।
তুমি এসেছো কেন? চলো বিছানায় গিয়ে শুবো, তোমার ঠান্ডা লাগছে। কিন্তু সেটা কি ঠিক হবে? কোনো ভুল হবে না, তুমি চলো আমার সাথে। প্রাচী আমার হাত ধরে ওর বিছানার কাছে নিয়ে গেল। ঘুমের রেশ তখনও পুরোপুরি কাটেনি আমার। প্রাচী আমাকে বিছানার এক পাশে শুইয়ে দিল, তারপর ও গিয়ে অপর পাশে শুয়ে পড়ে। আমাদের দুজনের মাঝখানে বিস্তর ব্যবধান। প্রাচী আমার গায়ের উপরে ওর চাদরটা টেনে দিল, তারপর চাদরের শেষ প্রান্ত দিয়ে নিজেকে আবৃত করে। সত্যি বলতে বেশ ঠান্ডা পড়েছে বাইরে। সকাল পর্যন্ত সোফার উপর শুয়ে থাকলে আমার কি হতো নিজেই জানি না। এরপর সকালবেলা ডাক্তার সাহেবের ফোন পেয়ে আমরা সবাই মিলে হাসপাতালে গেলাম। জানতে পেরেছি ওর জ্ঞান ফিরেছে, যদিও এখনো পর্যন্ত কথা বলতে পারছে না। পুলিশ যে কোনো সময় আসবে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি, আম্মা, আব্বা, ভাবি, প্রাচী, শিমু আপু সবাই ভাইয়ার কেবিনে। একটু পরে পুলিশ চলে আসলো। পুলিশ অফিসার ভাইয়াকে প্রশ্ন করে, দর্পণ সাহেব, আমরা জানি এই সময়ে আপনার পক্ষে কথা বলা সম্ভব নয়। আমরা চাই যত দ্রুত সম্ভব এই কেসের শুনানি হোক। তাই আপনাকে কিছু প্রশ্ন করছি, যতটা সম্ভব আমাদেরকে অপারেট করুন। ভাইয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলিশ অফিসারের দিকে। ও পুলিশের সব কথা শুনতে ও বুঝতে পারছে, কিন্তু নিজের মুখ থেকে শব্দ উচ্চারণ করতে পারছে না। গতকাল রাতে আপনার ঘরে কে এসেছিল, কিছু বলতে পারবেন? হ্যাঁ, মুখে বলা সম্ভব না হলে আমাদের অন্য কোনোভাবে বুঝিয়ে দিন। আপনাকে খুন করতে কে এসেছিল ঘরে? পুলিশের কথা শুনে ভাইয়া নিজের হাতটা উঁচু করে, তারপর আঙুল দিয়ে ইশারা করে। হ্যাঁ বলুন, আপনি কি বোঝাতে চাইছেন অপরাধী এখানে আছে? আপনি আমাদের তাকে আইডেন্টিফাই করতে সাহায্য করুন। সবাইকে অবাক করে দিয়ে নিজের আঙুলটা আমার দিকে তাক করলো। পুলিশ সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকাতে থাকে। ভাইয়ার এই কাণ্ড দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। ওর আঙুল ধীরে ধীরে সরে যেতে থাকে। এক পর্যায়ে সেটা গিয়ে প্রাচী বরাবর গিয়ে থামে। ভাইয়া মুখে কিছু বলতে পারছে না, শুধু প্রাচীর দিকে আঙুল ইশারা করে কাঁপতে লাগলো। ও কিছু একটা বলতে চাইছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। আমার বুঝতে বাকি রইল না কিছুই। তার মানে আমি যা সন্দেহ করেছিলাম তাই সত্যি। এই সবকিছুর মূলে দায়ী প্রাচী। নিজের উপর অভিযোগের আঙুল উঠতেই প্রাচী বেশ ঘাবড়ে গেল। এ কি দর্পণ ভাইয়া, তুমি আমার দিকে আঙুল ইশারা করছো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আপনি কিছু করেননি তো? তিনি আপনাকে দেখাচ্ছে কেন? ভালোই ভালোই সবটা স্বীকার করুন ম্যাডাম। না, আমি কিছু করিনি। অনেক বড় একটা গেম খেলা হচ্ছে আমার সাথে, বিশ্বাস করো সবাই। আপু তুমি অন্তত বিশ্বাস করো আমায়। প্রাচী ওর বোন অর্থাৎ আমার সিমরান ভাবিকে উদ্দেশ্য করে বলে। সিমরান ভাবি এগিয়ে আসে। পুলিশ অফিসার, কোথাও একটা ভুল হচ্ছে আমার মনে হয়। আমার বোন এমন কাজ কিছুতেই করতে পারে না, ও নির্দোষ। আমি এতক্ষণ চুপ করেছিলাম, কিন্তু আর নয়, এবার মুখ খুলতেই হবে আমায়। তোমার বোন মোটেও নির্দোষ নয় ভাবি, তার প্রমাণ আমি নিজে। এসব কি বলছো তুমি? পল্লব, তুই কি বলছিস? তোর কাছে কি প্রমাণ আছে তোর ভাইয়াকে প্রাচী খুন করতে চেয়েছিল? পল্লব সাহেব, আপনি এদের কারোর কথায় কান দেবেন না। আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে সবাই। যা বলার আমাদের বলুন। আমি গতকাল রাতে নিজের চোখে প্রাচীকে একটা ছুরি লুকোতে দেখেছি। আমার ধারণা ওই ছুরিটা দিয়েই ভাইয়াকে খুন করার চেষ্টা করা হয়েছিল। আমার এই কথাটা শোনার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। সবাই হতবাক হয়ে গেল। পল্লব, আমি তো সবটা খুলেই বলেছিলাম তোমায়, তারপরও এভাবে ফাঁসিয়ে দিলে আমায়। তোমার এই কান্নার কোনো দাম নেই আমার কাছে প্রাচী। আমি এবার বুঝতে পেরেছি আমার ভাইয়াকে তুমিই খুন করতে এসেছিলে। ভাইয়া তো আর মিথ্যা বলবে না। ওর কি শত্রুতা আছে তোমার সাথে বলো? একদম ঠিক বলেছেন পল্লব সাহেব। আপনার ভাই যেহেতু কালপিট নিজে আইডেন্টিফাই করেছে, তাছাড়া আপনিও সাক্ষী দিলেন, আমরা ম্যাডামকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। পুলিশের কথা শুনে প্রাচী প্রচন্ড ভয় পেয়ে গেল। ও রীতিমতো হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপু আমাকে বাঁচা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি নিজেই ফেসে গেছেন প্রাচী ম্যাডাম, কেউ ফাঁসাচ্ছে না আপনাকে। এবার চলুন আমাদের সাথে। বললেই হলো? আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। প্রাচী গিয়ে ভাবিকে জড়িয়ে ধরে। সত্যি বলতে আমার নিজেরই ভীষণ খারাপ লাগছে এই দৃশ্য দেখে, কিন্তু কি আর করার, অপরাধীকে যে শাস্তি পেতেই হবে। প্রাচী শুধু আমার ভাইয়ের সাথে নয়, আমার সাথেও অন্যায় করেছে। সেই দিনে ওর রুমে টেবিলের ড্রয়ারে আমি কিছু ছবি পেয়েছিলাম। তার মানে প্রাচী সেদিন মিথ্যে বলেছিল আমায়। আমার আর শিমু আপুর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ওই করেছে। ওর ড্রয়ার থেকে ছবি পাওয়া, বাগানে ছুরি পুঁতে রাখতে দেখা, ভাইয়ার সাক্ষী দেওয়া, এতগুলো বিষয় তো কাকতালীয় হতে পারে না। আর যাই হোক, ভাইয়া তো মিথ্যে বলবে না। এই সময়ে ও কেন মিথ্যা বলবে? প্রাচীকে ও নিজের বোনের মতো মনে করত। ওকে এমনি এমনি ফাঁসিয়ে দেবার তো কোনো প্রশ্নই আসে না।
প্রাচী সমানে নিজেকে নির্দোষ দাবি করে চলছে, কিন্তু সমস্ত প্রমাণের কাছে ওর এই দাবি বড্ড ঠুনকো। পুলিশ অবশেষে ওকে সাথে করে নিয়ে গেল। সবার সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কোনো উপায় ছিল না। ভাবি এখনো নিজের বোনের জন্য কান্না করে চলেছে। বোনের জন্য তার খুব কষ্ট হচ্ছে, এইটুকু বুঝতে পারছি আমি। এরপর পুলিশ আমাদের বাড়ি থেকে ছুরিটা এভিডেন্স স্বরূপ নিয়ে যায়। ভাইয়াকেও 2 দিন পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো। আমরা ওকে বাড়িতে নিয়ে আসলাম। তবে এখনো একটা বিষয় পরিষ্কার হলো না, প্রাচী কেন ভাইয়ার এত বড় একটা ক্ষতি করলো? কি উদ্দেশ্য ছিল ওর? আর আমাদের সেই ভিডিওর ব্যাপারে তো আর পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না, জানি না সেই রহস্যের সমাধান কবে হবে। তবে আমি এই মুহূর্তে চাই ভাইয়ার অপরাধী উপযুক্ত শাস্তি পাক। ওর সাথে সবার আগে ন্যায় বিচার হোক। পুলিশের সাথে কথা বলার জন্য একটা ফোন কল দিলাম। হ্যালো, আমি পল্লব হাসান বলেছিলাম। কোন পল্লব হাসান? দর্পণ হাসানের ছোট ভাই, যার সাথে কয়েকদিন আগে জি জি বলুন। একটা ইনফরমেশন জানার ছিল আপনাদের থেকে। বলুন, আমরা কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? প্রাচী আমার ভাইয়ার শ্যালিকা। ও কি এখনো পর্যন্ত কিছু স্বীকার করেছে? কিছু জানতে পারলেন আপনারা? না, সেরকম কিছু জানতে পারলে আমরা নিজেরাই কনফার্ম করব আপনাদের। উনি কিছুতে মুখ খুলতে চাইছেন না, বারবার নিজেকে নির্দোষ দাবি করছেন। অবশ্য সব অপরাধী প্রথমে এটাই বলে। আচ্ছা ঠিক আছে, কিন্তু জানতে পারলে জানাবেন। ধন্যবাদ। আজ সন্ধ্যাবেলা আমরা সবাই বাড়ির ড্রয়িং রুমে। শিমু আপুর প্রেগন্যান্সির বয়স প্রায় 5 মাস, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি সবাইকে সবটা খুলে বলবো। আম্মা আমাকে উদ্দেশ্য করে বলে, দেখ বাবা, আমরা তো চেয়েছিলাম প্রাচীর সাথে তোর বিয়েটা দিতে, কিন্তু আমাদের বদনসিব সেটা আর হয়ে উঠলো না। জানি না প্রাচী এমন একটা কাজ কেন করলো, ওর কি শত্রুতা ছিল আমাদের সাথে। আম্মা বাদ দাও না, আমরা ওর বিষয়ে এই বাড়িতে আর কথা নাই বলি। তবে আজকে আমার একটা জরুরি কথা বলার আছে সবার সাথে। জরুরি কথা? কিসের জরুরি কথা? ভাইয়া হুইল চেয়ারে বসে আছে, ওর পাশে ভাবি দাঁড়িয়ে। আব্বা আম্মা আমার মুখোমুখি। শিমু আপু ওর ঘরেতেই আছে। আমি ওকে এখন এখানে আসতে নিষেধ করেছি। আমি সবার দিকে এক প্রস্ত তাকিয়ে বলতে লাগলাম, তোমরা আমার বিয়ে দিতে চেয়েছিলে একজনের সাথে, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। হয়তো আল্লাহ চাননি। আমরা ওনার ইচ্ছের উপরে কি করতে পারি? তুই আসলে কি বলতে চাইছিস? আম্মা, আমি বিয়ে করব, তবে প্রাচীকে নয়, অন্য কাউকে বিয়ে করব আমি। ভালো কথা। তা তোর পছন্দের কি কেউ আছে? যদি থেকেই থাকে এতদিন জানাসনি কেন আমাদের? সেই বাড়িতেই আছে। কি এই বাড়িতেই আছে? কার কথা বলছিস তুই? আমি শিমু আপুকে বিয়ে করতে চাই। আমার এই কথা শুনে সবাই স্তম্ভিত। একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো সবাই। বুঝতে পারছি সবার কাছে ভীষণ অদ্ভুত লাগছে হয়তো আমার কথাগুলো। কি মানে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি পল্লব? কি বলছিস তুই এসব? এটা ছাড়া কোনো উপায় নেই আম্মা, এই বিয়েটা করতেই হবে আমাকে। তোমরা যদি না মানো তারপরেও করতে হবে। শিমু আর তোর বয়সের কত ফারাক জানিস? তাছাড়া ওর একবার বিয়ে হয়েছে, আগের স্বামীর বাচ্চা ওর পেটে। তুই আর কাউকে পেলি না বিয়ে করার জন্য? সি, এত বড় বদ চিন্তা মাথায় আসলো কি করে তোর শুনি? তোমাদের সবার শুনতে খুব খারাপ লাগবে, জানি না এটা শোনার পরে আমার সাথে কি করবে তোমরা। তবে সত্যিটা হলো শিমু আপুর এই বাচ্চাটা তাজ ভাইয়ার নয়, বাচ্চাটা আমার। আমার কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়লো। কে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছে না। আমি এরপর আম্মা আব্বাকে সবটা খুলে বললাম, যদিও সেটা আমার জন্য খুব একটা সহজ ছিল না, কিন্তু নিজের সন্তানের জন্য এইটুকু তো করতেই হবে। আমার দায়িত্ব ছিল সবাইকে সবটা জানানো। ওরা আমাদের দুজনকে মেনে না দিলে যা করার আমাকেই করতে হবে। আব্বা আম্মা সেদিনের মতো আর কিছু বলল না। এর পরের দিন আব্বা আমাকে তাদের ঘরে ডাকলো। আমি বেশ ভয় আর দ্বিধাদ্বন্দ্বের ভেতরে আছি, না জানি কোন সিদ্ধান্ত অপেক্ষা করছে আমার জন্য। আম্মা আব্বা রুমে ঢুকে দেখি তারা আমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ আব্বা বলুন, ডেকেছিলেন আমায়? হ্যাঁ, কথা আসছে বলেই তো ডেকেছি। কাল তুমি আমাদের যা বলার বলেছো, আজকে আমরা বলবো, তুমি শুনবে। হ্যাঁ বলুন। তুমি যে কাজ করেছো সেটা কখনো ক্ষমা করতে পারবো না আমরা। আমরা তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি, নিশ্চয় এরকম একটা জীবন দেওয়ার জন্য নয়। এখন তুমি যদি চেয়েছে নিজের সর্বনাশ ডেকে আনো, কি করতে পারি আমরা? আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের কথা। তোমার আর শিমুর ব্যাপারটা যতদূর পর্যন্ত গড়িয়েছে, আমরা চাই এই নিয়ে আর যেন কেউ জল ঘোলা করার সুযোগ না পাই। আর কদিন পরে শিমুর বাচ্চা হবে, তখন আর আমাদের হাতে কিছু থাকবে না। যা বদনাম করার
বলার আশেপাশে লোকজনই করবে। তাই এই পরিবারের মান সম্মান বাঁচাতে তোমাদের বিয়েটা দিতে চাই আমরা। এটা ভেবো না আমরা সবটা মন থেকে মেনে নিয়েছি, শুধু এই পরিবারের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও তোমাদের সম্পর্কটা মেনে নিচ্ছি আমরা। আব্বার কথা শুনে বুঝতে পারছি তাদের বেশ অভিমান আমার উপরে, আর সেটাই স্বাভাবিক। আমি যে অন্যায় করেছি তাদের সাথে, সেটা ক্ষমার অযোগ্য। কিন্তু এত কিছুর পরেও সবাই সবটা মেনে নিয়েছে, এতেই আমি খুশি। এবার শিমু আপু আর আমাদের সন্তানের ওপর থেকে দুশ্চিন্তার ভার কিছুটা হলেও কমবে আমার। পরিবার মেনে নিবে কি নিবে না, এই চিন্তা এতদিন ধরে তাড়িয়ে বেড়াতো আমায়। আম্মা আব্বা বিয়েটা মেনে নিয়েছে শুনে শিমু আপু বেশ খুশি হয়। ভাবির প্রতিক্রিয়া কি ঠিক বুঝতে পারছি না। সে মনে মনে খুশি হয়েছে নাকি আমাদের সম্পর্কটা মেনে নিতে পারছে না, কে জানে। ভাবির সাথে এই বিষয়ে কথা বলা দরকার। এমনিতেও প্রাচীর সাথে আমার বিয়েটা হয়নি, এই নিয়ে ভাবির মনে একটা অসন্তোষ কাজ করছে, এটা নিশ্চিত। ভাবিদের রুমে গিয়ে দেখলাম সে ভাইয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। এক হুইল চেয়ারে বসে আছে ভাইয়া, আমার দিকে এক পলক তাকালো। আমি ভাবিকে উদ্দেশ্য করে বললাম, ভাবি তোমার সাথে একটু কথা আছে আমার। ভাইয়াকে খাইয়ে দিতে দিতে বলল, আমার দিকে তাকালো না। কি কথা বলো? আম্মা আব্বা আমার সীমাপুর বিয়েটা মেনে নিয়েছে, শুনেছো তো? হ্যাঁ শুনেছি, আম্মাই সকালে বলেছে আমায়। দেখো আমি জানি প্রাচীর ব্যাপারটা নিয়ে তুমি খুব আপসেট, তারপরেও জিজ্ঞেস করব, তুমি কি আমাদের এই বিয়েতে খুশি নও? আমার খুশি হওয়া বা না হওয়া কি আসে যায়? আর আম্মা আব্বা রাজি থাকলেও কি বলা থাকতে পারে আমার, বলো তো? হঠাৎ লক্ষ্য করলাম ভাইয়া আমার আর শিমুর বিয়ের কথা শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়ল। বারবার হাত পা নাড়াতে শুরু করলো, যেন কিছু বলতে চাইছে আমায়। আমি ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। ভাইয়া কিছু বলবি তুই? বল, কি বলতে চাস? একটা কাজ করো ভাবি, তুমি একটা খাতা আর কলম নিয়ে আসো, দেখি ভাইয়াকে দিয়ে কিছু লেখানো যায় কিনা। ভাবি আমার কথা মতো একটা খাতা আর কলম এনে আমাকে দিল। আমি ভাইয়ার হাতে কলমটা ধরিয়ে দিয়ে বললাম, ভাইয়া তুই যা বলতে চাস এখানে লিখে দে। ভাইয়া আমাকে কিছু বলার জন্য মরিয়া হয়ে উঠেছে, বুঝতে পারছি। ও বারবার চেষ্টা করছে কাগজে কিছু লেখার, কিন্তু ব্যর্থ হলো। এই সময়ে ওর উপর এত স্ট্রেস দেওয়া উচিত হবে না, এই ভেবে আমি ভাইয়ার হাত থেকে কলমটা নিয়ে নিলাম। তবে মনে মনে একটা খটকা রয়ে যায়, ভাইয়া কি এমন বলার জন্য এত চেষ্টা করেছিল জানি না। এটা তো কেবল ও সুস্থ হবার পরেই জানতে পারবো। আমি ঘর থেকে বেরিয়ে আসবো, ঠিক তখন ভাবি আমাকে পেছন থেকে ডাক দিল। তারপর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, একটা সময় আমি তোমার সাথে অনেক বাজে ব্যবহার করেছি, এমন কিছু করেছি যা ভাবলেও ঘৃণা লাগছে। সম্ভব হলে ক্ষমা করে দিও আমায়। আমার তোমার প্রতি কোনো রাগ বা ক্ষোভ নেই। তুমি যদি সত্যি নিজের ভুল বুঝে ওই পথ থেকে ফিরে আসতে পারো, সেটা সমস্ত রকম ক্ষমার ঊর্ধ্বে। তোমার এই বদলটা দেখে সত্যি ভালো লাগছে আমার। তবে একটা কথা কি জানো? কি কথা? আমার কেন জানি মনে হয় তুমি এই বিয়েতে খুশি নও। কিন্তু কেন? দেখো আমি আগেই বলেছি, আমার খুশি অখুশির উপর কিছু নির্ভর করে না। তবে আল্লাহর কাছে এটাই চাইবো, তোমার ভালো হোক, এটাই চাই। যা করার একটু চিন্তা ভাবনা করে করো। এটা বলে ভাবি ঘরের ভেতরে চলে গেল। বুঝতে পারলাম না কিসের ইঙ্গিত দিল আমায়। ভাবি কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না, এইটুকু বুঝতে পারছি আমি। যাই হোক, পরে না হয় আবার কথা বলবো ভাবির সাথে। এই ভেবে নিজের ঘরের দিকে পা বাড়ালাম আমি। যেতে যেতে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি। কেউ গায়ে চাদর জড়িয়ে বাড়ির গেট থেকে বেরিয়ে যাচ্ছে। মুখ ঢাকা থাকার কারণে কিছুই বুঝতে পারছি না। আমি চুপি চুপি তাকে অনুসরণ করতে থাকি। লোকটা ততক্ষণেও গেট পেরোতে পারেনি। সে কিছু বুঝে ওঠার আগেই আমি পেছন থেকে গিয়ে তাকে খপ করে ধরে ফেললাম। কি ভেবেছিলে আমায় ফাঁকি দিয়ে পালিয়ে যাবে? সে আর হচ্ছে না। আমাদের ধস্তাধস্তির আওয়াজ শুনে বাড়ির সবাই বাইরে বেরিয়ে আসলো। আম্মা আব্বা শিমু আপু ভাবি সবাই। ভাবি বলে উঠলো, আরে কে এটা? এত রাতে আমাদের বাড়িতে কি করছে? চুরি টুরি করতে আসেনি তো? চাদরটা টেনে খুলে দাও ওর। ভাবি এগিয়ে এসে আমাকে সাহায্য করে। লোকটার উপর থেকে চাদরটা সরিয়ে দিতেই সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে। এ কি তাজ ভাইয়া, তুমি এত রাতে আমাদের বাড়িতে চোরের মতো ঢুকে কি করছো? শিমু আপু তাজ ভাইয়ার দিকে এগিয়ে আসে, তারপর সপারে তার গালে একটা চর বসিয়ে দিল। উপস্থিত সবাই চমকে উঠল শিমু আপুর এই আচরণে। তোমাকে না বলেছি এই বাড়িতে আসবে না, তারপরে ও কেন এলে? আমার ভুল হয়েছে, ক্ষমা করো আমায়, আর কখনো তোমায় বিরক্ত করব না। শিমু আপু কি হয়েছে আমাকে বলো। তাজ ভাইয়া এত রাতে আমাদের বাড়িতে কি করছে? ওকে সেটা জিজ্ঞেস কর, ও কি চায় আমার কাছে? কেন? তাজ ভাইয়াকে কেন জিজ্ঞেস করতে হবে? এর আগেও তোমাদের এই দুজনকে একসাথে দেখেছি আমি। বলো
তোমাদের দুজনের ভেতর কি চলছে? আমার মনে হয় তোমরা দুজন কিছু লুকাচ্ছ আমাদের থেকে। শিমু আপু কিছু বলতে যাবে, ঠিক তখন দর্পণ ভাইয়ার ঘর থেকে একটা আওয়াজ ভেসে আসে। মনে হলো এইমাত্র ভাইয়া আমার নাম ধরে ডাক দিল। আমরা সবাই দৌড়ে দর্পণ ভাইয়ার ঘরে গেলাম। ভেতরে ঢুকতেই দেখতে পাই ভাইয়া মেঝেতে পড়ে আছে। কাছে গিয়ে ভাইয়াকে তুলে আবারও হুইল চেয়ারে বসিয়ে দিলাম। লক্ষ্য করছি ভাইয়ার হাত পা এখনো কাঁপছে। ভাইয়া কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হলো। কিছুতেই বুঝতে পারছি না ও কি বলতে চাইছে। ভাইয়াকে রুমে রেখে আবারও গেটের সামনে গেলাম আমরা। তাজ ভাইয়া এখনো দাঁড়িয়ে আছে, তার সাথে শিমু আপু। এবার বলো তাজ ভাইয়া, তুমি এত রাতে কেন এসেছো আমাদের বাড়িতে? আমি তাজ ভাইয়াকে জিজ্ঞেস করি। আমি বলছি ও কেন এসেছে এখানে। তোমার থেকে আমরা কিচ্ছু শুনতে চাই না শিমু আপু, আজ যা বলার তাজ ভাইয়া বলবে। ঠিক আছে, বলছি আমি। দেখো, আমি শিমু এটাই বুঝাতে চেয়েছিলাম ও যেন সব ভুলে আবারও আমার সংসারে ফিরে যায়। বিশ্বাস করো, ওকে আমি মেনে নিব, ওর সন্তানেরও মেনে নিব। আমি ভালো করে বুঝতে পারছি তাজ ভাইয়া মিথ্যে বলছে। ও যে মন মানসিকতার মানুষ, তাতে অন্য কারো সন্তানকে মেনে নিতে পারে না। এটা হতেই পারে না। তাজ ভাইয়া মিথ্যে বলছে, অথচ শিমু আপু চুপ করে আছে। তার মানে এই মিথ্যাচারের শামিল শিমু আপুও। ওরা দুজনেই আমাদের সাথে হয়তো গেম খেলছে। এর আগেও ওদের দুজনের ভেতরে যে একটা কমিউনিকেশন টার্ম আছে, তার প্রমাণ বহুবার পেয়েছি। আমি তাজ ভাইয়াকে বললাম, তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি তাজ ভাইয়া? আর হঠাৎ করে তোমার ভেতরে কেন এত মহানুভবতার উদয় হলো সেটাই তো বুঝতে পারছি না। বিশ্বাস করো পল্লব, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। তোমার কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। আমি তোমাদের দুজনের কাউকে বিশ্বাস করি না। পল্লব, তুই আমাকে ওর জন্য অবিশ্বাস করছিস? আমি ভাবতে পারছি না। তোমাকে আর কিছু ভাবতে হবে না। এবার যা করার আমি করব। কি করবি তুই? আমি আর কোনো কথা না বলে ঘরের ভেতরে চলে গেলাম। তাজ ভাইয়া একটু পরে চলে যায়। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে রেডি হতে লাগলাম। ভাবি নাস্তা নিয়ে আমার ঘরে ঢুকে পড়ে। এ কি, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, এখন নাস্তা খাবো না, নিয়ে যাও এগুলো প্লিজ। কিন্তু এত সকালে যাচ্ছ কোথায়? থানায় যাব একটু। থানায় কেন, জানতে পারি? এই মুহূর্তে থানায় আমার আর কি কাজ থাকতে পারে প্রাচীর সাথে দেখা করা ছাড়া? ও, তার মানে ওর কথা মনে আসছে তোমাদের? মনে কেন থাকবে না ভাবি? বিনা অপরাধে আমার বোনকে জেলে আটকে রেখেছো। তোমরা বিশ্বাস নাই করতে পারো, আমি আমার বোনকে এখনো বিশ্বাস করি। ওই এমন কোনো কাজ করতে পারে না। আমি জানি ভাবি, এই ব্যাপারটা নিয়ে তোমার আমাদের প্রতি খুব আক্ষেপ। আমিও চাই প্রাচীর নির্দোষ প্রমাণিত হোক, যদিও নির্দোষ হয়ে থাকে। তোমার এখনো সন্দেহ আছে ওর উপর, তাই না? আমি নিজের চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। এখানে সন্দেহ করার কোনো অবকাশ নেই ভাবি। ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাস্তাগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আমি ভাবির মনের অবস্থাটা বুঝতে পারছি। যার একমাত্র ছোট বোন লকআপে আটকে আছে, সে আর যাই হোক ভালো থাকতে পারে না। তারপর ভাইয়ার এই অবস্থা। যাই হোক, তাড়াতাড়ি রেডি হয়ে আমি থানার দিকে রওনা হলাম। থানায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। প্রথমে আমায় কিছু সময় বাইরে বসিয়ে রাখা হয়, তারপরে কল আসে। থানার লোকজন সময় নির্ধারণ করে দিল, মাত্র 10 মিনিট কথা বলতে পারবো প্রাচীর সাথে। একজন কনস্টেবল আমাকে ভেতরে নিয়ে গেল। তারপর সেখান থেকে প্রাচীর সেলের সামনে। প্রথমে বুঝতে পারিনি আমি। প্রাচী বিপরীত দিকে ফিরে মেঝেতে বসে আছে। ওর চুলগুলো বড্ড উস্কো খুস্কো। আমি মৃদু স্বরে পেছন থেকে প্রাচীকে ডাক দিলাম। ও আমার আওয়াজ শুনে ধীরে ধীরে ফিরে তাকায়। ওকে প্রথম ঝলক দেখে বুকটা যেন মোচড় দিয়ে উঠলো আমার। এটা কাকে দেখছি চোখের সামনে? এই প্রাচী আর আগের প্রাচীর ভেতরে আকাশ পাতাল ব্যবধান। চেহারা সে আগের জৌলুস, মুখের হাসি, সবকিছু সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। আগের থেকে শুকিয়েছেও অনেকটা। এমন অবস্থায় কোনোদিন ওকে দেখতে হবে, এটা ভাবতেই ভীষণ খারাপ লাগছে। যদি কখনো এটা প্রমাণিত হয় প্রাচী নির্দোষ, আমি কি করে নিজেকে ক্ষমা করব জানি না। প্রাচী শুধু আমার দিকে তাকিয়ে আছে। ওর মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না, তাই আমি প্রথমে মুখ খুললাম। কেমন আছো প্রাচী? প্রাচী আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। কি হলো, আমার সাথে কি কথা বলবে না? তোমার সাথে সব কথা চুকে গেছে আমার। এখন নতুন করে কি বলতে চাও? আজ আমায় একটা সত্যি কথা বলো। তোমার একটা উত্তরের ওপর অনেক কিছু নির্ভর করে। প্লিজ ফিরিয়ে দিও না আমায়। কি কথা বলো? মনে আছে তোমাকে একদিন আমার কিছু ছবির কথা বলেছিলাম? তুমি কি সত্যি তার বিষয়ে কিছুই জানো না? তুমি কি আমার কাছে এগুলো জিজ্ঞেস করতে এসেছো?
হ্যাঁ, আর আমার ভাইয়াকে কে খুন করতে চেয়েছিল বলো? সবাই যেটা সন্দেহ করছে তাই সত্যি? এই দুটো প্রশ্নের উত্তর দাও আমায়। আমি যা বলবো বিশ্বাস করবে তো? হ্যাঁ, নিশ্চয়ই করব। বলো, আমার উত্তর শুনে তুমি আমার কোনো প্রশ্ন করবে না, শুধু এখান থেকে চলে যাবে? হ্যাঁ, তুমি যা চাইছো তাই হবে। তুমি দয়া করে আমার প্রশ্নের উত্তর দাও, আমার মনে সকল সন্দেহ দূর করো। হ্যাঁ, তোমার এই ছবিগুলোর বিষয়ে আমি সবটা জানি। ওগুলো আমিই তুলেছি, আর তোমার ভাইয়াকেও আমিই খুন করতে চেয়েছিলাম। প্রাচীর কথাগুলো যেন কিছু সময়ের জন্য থমকে করে দিল আমায়। কেন জানি না ওর কথাগুলো বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। ঘোর কাটতেই ওকে আবার প্রশ্ন করি, কি কি বললে তুমি? তুমি বলেছিলে প্রশ্নের উত্তর পাবার পরে আর একটাও কথা বলবে না। চলে যাও এবার। এই বলে প্রাচী আবারও ওই দিকে ঘুরে নিজের জায়গায় নিয়ে বসে পড়ল। আমার কোনো কথাই কানে তুলছে না ও। ইতিমধ্যে আমার নির্ধারিত সময়ও শেষ। অজ্ঞতা বেরিয়ে আসতে হলো। জেল থেকে ফিরে সোজা বাড়ি চলে আসলাম। সারাটা দিন প্রাচীর কথাগুলো মাথায় ঘুরপাক খাচ্ছিল। এখনো বুঝতে পারছি না ও কি কথাগুলো সত্যি বলল, নাকি যা বলেছে আমার উপর অভিমান থেকে। গতকাল রাতের ঘটনার পরে প্রাচীকে কেন জানি না নির্দোষ মনে হচ্ছে আমার। মনে হচ্ছে আমরা সবাই ভুল রাস্তায় হাঁটছি। সেই কারণে আজ দেখা করতে যাই ওর সাথে। ও যদি একটিবার বলতো আমায় ও নির্দোষ, আমি ওকে জেল থেকে বের করার চেষ্টা করতাম। কিন্তু দুর্ভাগ্য সেটা আর সম্ভব হলো না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লো, আমি জেগে আছি। কিছুতেই ঘরের ভেতরে ভালো লাগছিল না। ভাবলাম একটু ছাদ থেকে ঘুরে আসলে হয়তো মনটা হালকা হবে। এই ভেবে ছাদের দিকে পা বাড়ালাম। সাথে একটা টর্চ নিয়ে গেলাম। আমাদের ছাদের রেলিংয়ে একটা পাশ পুরোপুরি ভাঙা। অন্ধকারে হাঁটাচলা করা বেশ বিপজ্জনক। ছাদে সিঁড়ি বেয়ে উঠতে দেখি দরজাটা খুলে রেখেছে কেউ। সাধারণত আমরা রাতে ছাদের দরজা বন্ধ করে রাখি, আজ খোলা কেন জানি না। হঠাৎ একটা শব্দ ভেসে আসলো আমার কানে। ছাদে কেউ আছে মনে হচ্ছে। ধীরে ধীরে পা বাড়াতে লাগলাম আমি। একটু সামনে আসতেই এক ভয়ঙ্কর দৃশ্য আমার চলার গতি থামিয়ে দিল। ভাঙা রেলিং এর পাশে দর্পণ ভাইয়া হুইল চেয়ারে বসে আছে। ওর দুপাশে দুজন দাঁড়িয়ে। তারা ওকে ঠেলে নিচে ফেলে দেবার জন্য উদ্যত হচ্ছে। দাঁড়াও, আমি তোমাদের ধরে ফেলেছি। শিমু আপু, তাজ ভাইয়া, তোমাদের খেলা শেষ। আমার কথা শুনে বাড়ির অন্যরাও ছাদে চলে আসলো। শিমু আপু তার তাজ ভাইয়াকে একসাথে দেখে সবাই অবাক। শিমু, তুমি দর্পণকে এখানে নিয়ে এসেছো কেন? আর এই লোকটা আবার এসেছে এই বাড়িতে? বুঝতে পারছো না ভাবি কেন এসেছে? ওরা দর্পণ ভাইয়াকে এখান থেকে ফেলে দিতে চেয়েছিল। কি হচ্ছে এখানে এসব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। পল্লব বাবা, কি হয়েছে বল আমাদের। এক্ষুনি বুঝতে পারবে কি হচ্ছে এখানে। শিমু আপু, তাজ ভাইয়া, তোমরা আমাদের ট্র্যাপে ফেসে গেছো। এবার ভালোই ভালোই সত্যিটা স্বীকার করো। তুই আমাদের ভুল বুঝছিস পল্লব, আসলে সেই রকম কিছু না। আমি ভাইয়াকে উদ্দেশ্য করে বললাম, ভাইয়া তুই বলবি নাকি সবটা আমি বলবো? আমার কথা শুনে হুইল চেয়ার থেকে উঠে আসলো। ওকে সুস্থ অবস্থায় দেখে সবাই স্তম্ভিত। এ কি দর্পণ, তুই সুস্থ হয়ে গেছিস? কিন্তু এটা কি করে হলো? আমি বলছি আম্মা, ভাইয়া তো সুস্থ। গতকাল রাতেই হয়েছিল, মনে আছে? আমরা সবাই ভাইয়ার গলার আওয়াজ শুনতে পেয়েছিলাম ঠিক তখন। তাহলে তখন সবটা জানাসনি কেন আমাদের? যাতে আসল অপরাধী হাতে নাতে ধরতে পারি আমরা জানতাম ভাইয়াকে ক্রমশ সুস্থ হতে দেখে শিমু আপু আর ওর পার্টনার ঘাবড়ে যাবে। ওরা কখনোই চাইবে না ভাইয়া সুস্থ হয়ে উঠুক। ওরা আবারও ভাইয়ার সাথে সেটাই করবে যেটা আগেরবার করেছিল। হ্যাঁ, আমাকে খুন করার চেষ্টা প্রাচী করেনি। তার পেছনে শিমুল আর ওর স্বামীর হাত ছিল। ওরা আমাকে পুরোপুরি মেরেই ফেলতে চেয়েছিল, কিন্তু ওদের দুর্ভাগ্য আমি বেঁচে গেছি। আমি ঠিক জানতাম আমার বোন কোনো অন্যায় করতে পারে না। দর্পণ, আমায় একটা কথা বলো তো, তুমি প্রাচীকে কেন ফাঁসালে? সেদিন হাসপাতালে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করতে আসে, তুমি এদের ধরিয়ে দিলে না কেন? ভয়ে, আমার মনের ভয় আমাকে মিথ্যা বলতে বাধ্য করেছিল। ভয়? কিসের ভয়? তোমরা যখন সকালে হাসপাতালে আমায় দেখার জন্য আসলে, মনে আছে তো? শিমু আগেই আমায় দেখার জন্য আসে। সেদিনও আসলে আমায় দেখতে আসেনি, আমায় ব্ল্যাকমেল করতে আসে। ও আমায় ভয় দেখায় যদি আমি সত্যিটা পুলিশকে জানিয়ে দিই, তবে ওর লোক আমাদের পরিবারের সবাইকে শেষ করে দেবে। এর আগেও নাকি ও একবার প্রাচীকে ফোন করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রাচী বেঁচে যায়। ওর কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায় আমি। ওর কথা মতো প্রাচীকে ফাঁসিয়ে দিলাম আমি। বিশ্বাস করো সিমরান, আমার ওই সময়ে এছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যা করেছি তোমাদের সবাইকে বাঁচানোর জন্য।
সব বুঝলাম আমরা, কিন্তু শিমু দর্পণকে কেন খুন করতে চেয়েছিল? ওর দর্পণের সাথে কি শত্রুতা? আমি বলছি আম্মা, দর্পণ ভাইয়া ওকে আর তাজ ভাইয়াকে একসাথে দেখে ফেলেছিল আর ওদের সমস্ত প্ল্যানের ব্যাপারেও জেনে গিয়েছিল। তাই ওদের দর্পণ ভাইয়াকে মেরে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না। সবাই ভাবছো তো কিসের প্ল্যানের কথা বলছি আমি? শোনো তবে, শিমু আপু আর তাজ ভাইয়ার ভীষণ পারিবারিক অসচ্ছলতা চেয়েছিল। ওরা চেয়েছিল কিভাবে অনেক টাকা উপার্জন করা যায়, আর তার জন্য আমাকেই মাধ্যম হিসেবে ব্যবহার করে। শিমু আপু আমার সরলতার সুযোগ নিয়ে প্রথমে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, আমাকে বাধ্য করে ওর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে। আমি রাজিও হলাম। শিমু আপু তখন আমাদের সেই ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে, যাতে পরবর্তীতে আমাকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতে পারে। কিন্তু ওদের দুজনের কপাল এতটাই খারাপ ছিল, ভিডিও রেকর্ডার ক্যামেরাটা বাড়ির গেটের সামনে ফেলে যায় আর সেটা অন্য কারো হাতে পড়ে। আমি জানি সেই ভিডিও রেকর্ড ভাবির হাতে পড়েছিল আর ভাবি আমাকে ব্ল্যাকমেইল করত, কিন্তু ভাবির সম্মান বাঁচানোর জন্য আর সেই প্রসঙ্গ তুললাম না। ভাবি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছে, আমি চাই না সে সবার সামনে অসম্মানিত হোক। শিমু আপুদের সমস্ত প্ল্যান ভেস্তে গেল। এরপর শিমুল আপু জানতে পারে ও সত্যি অন্তঃসত্ত্বা। ও কখনোই আমার সন্তানের মা হতে চায়নি, চেয়েছিল আমাকে ব্ল্যাকমেইল করতে। কিন্তু হয়তো সৃষ্টিকর্তা এটাই চেয়েছিল শিমু আপুর গর্ভে আমার সন্তান আসে। ওদের এদিক থেকে লাভই হয় এক প্রকার। শিমু আপু আর তাজ ভাইয়া নতুন করে প্ল্যান করে কি করে এই সন্তানকে কাজে লাগিয়ে আমার সম্পত্তি হস্তগত করা যায়। ভাইয়া ওদের এই সমস্ত প্ল্যান জেনে গিয়েছিল। পরিশেষে ওরা ভাইয়াকেই সরিয়ে দেবার কথা চিন্তা করে। ভাইয়া গতকাল আমায় সবটা খুলে বলেছে। আমি ওকে বলি 2 দিন অপেক্ষা করতে, যাতে এদের হাতে নাতে ধরতে পারি। এবার বুঝতে পেরেছি ওরা আমার বোনকে কেন ফাঁসিয়েছে। রাস্তের সাথে তোমার বিয়ে হলে ওদের স্বার্থ সিদ্ধি হতো না। ওই দিন রাতে তাজ ভাইয়া বাহির থেকে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে। সেগুলো প্রাচীর ঘরে লুকিয়ে আমার সন্দেহের দৃষ্টি ওর দিকে ঘোরাতে চেয়েছিল। একদম ঠিক। এর আগেও প্রাচীর ড্রয়ারে ছবি লুকিয়ে ওর ঘরে ছুরি লুকিয়ে রেখে ফাঁসানোর চেষ্টা করে, আর সেটাই হয়। বেচারি প্রাচী শুধু এদের জন্য আজ জেলে বিনা দোষে শাস্তি ভোগ করছে। শিমু আপু আমাদের কথা শুনে সবার সামনে কান্না জুড়ে দিল। বিশ্বাস কর পল্লব, আমি তোর সাথে এমনটা করতে চাইনি, কিন্তু তাজ আমাকে বাধ্য করে আর প্ররোচনায় আজ আমার এই অবস্থা। আমরা জানি যা হয়েছে তাতে তাজ ভাইয়া দোষী, ঠিক তেমনি তুমিও সমান দোষী। তোমার ভেতরে যদি লোভ না থাকতো কিছুতেই তাজ ভাইয়াকে সঙ্গ দিতে না, তুমি ওকে সাপোর্ট করতে না। তাই এখন কেঁদে কোনো লাভ নেই। নিজেদের অপরাধের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এরপর পুলিশ এসে শিমু আর তাজকে গ্রেফতার করে। প্রাচীকে ছেড়ে দেওয়া হলো। ভাইয়া আদালতে সাক্ষী দিলে আদালত শিমু আপু আর তাজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। কারাগারের ভেতরেই শিমু আমার মেয়ে সন্তানের জন্ম দেয়। আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ততদিনে প্রাচীর সাথে বিয়ে হয়েছে আমার আর শিমুর মেয়েকে ও নিজের কোলে তুলে নেয়। আমার নামের সাথে মিলিয়ে আমাদের মেয়ের নাম পল্লবী রাখা হলো। এর 1 বছর পরে প্রাচীর গর্ভে সন্তান আসে। আমাদের ছোট মেয়ের নাম প্রজ্ঞা রাখা হয়। নামটা ভাবি রেখেছে পছন্দ করে। ভাবি এখন পুরোপুরি শুধরে গিয়েছে। দর্পণ ভাইয়ার সাথে বেশ ভালো আছে সে। আমি প্রথম শিমুলের সাথে দেখা করার জন্য যেতাম, কিন্তু ও দেখা করতে চাইতো না আমার সাথে। জানি না কিসের জন্যে। হয়তো একটা সাংঘাতিক অনুশোচনাবোধ কাজ করে ওর ভেতরে, তাই ও আমাকে ফেস করতে ভয় পায়। আবার অন্য কোনো কারণও হতে পারে আমার উপরে ওর ক্ষোভ এতটুকু কমেনি। তবে যাই হোক না কেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব চাই নিজের অতীতকে ভুলে যেতে, আর সেটাই আমার প্রশান্তি।